নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা হৃদয় দিয়ে হৃদির পর্ব ষষ্ঠ। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক ষষ্ঠ পর্ব। বেলায় ঘুম ভাঙল বিম্বমানের। গতকাল খেলার পরিশ্রমের জন্যই হয়তো একটু বেশি ঘুমিয়েছে, কিন্তু এটা ওর অভ্যাস নয়। নিজের ওপর বিরক্ত হয়ে বাথরুমে ঢুকলো গিয়ে। আজ আবার যেতে হবে কৃষ্ণাদের বাড়ি, অবশ্য বৈকালে। কিন্তু মনটা ওর এখন থেকেই কেমন তিক্ত হয়ে উঠেছে, অথচ কোনো কারণও খুঁজে পাচ্ছে না। সে বাড়িতে কৃষ্ণা থাকবে, তার মা থাকবেন, আদর সম্মানের কোনো ত্রুটি হবে না বিম্বমানের। তবু যেন কেমন ওর ভালো লাগছে না। উনি কৃষ্ণের মা, হয়তো আদর দেখবার এইরকম নিয়ম এদের, কিন্তু উনি সত্যিই কি কৃষ্ণার গর্ভধারিণী না সৎ মা? প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে বিম্বমানের মনে। শীতটা শেষ হয়ে এলো, বেশ গরমই বোধ হচ্ছিল রাত্রে। বিবস্মান স্নান করে ফেলল সকালেই। কাপড় ছেড়ে বেরুলো যখন, ওর মন অনেকটা প্রসন্ন হয়ে উঠেছে। মিস্টার বোস তার বসার ঘরে দুজন লোকের সঙ্গে ব্যবসার কী সব আলোচনা করছিলেন। বিবস্মান একা চা খেতে বসল। টোস্টে একটা কামড় দিয়েছে মাত্র। বেয়ারা এসে জানালো ফোনে ডাকছে। কে আবার ডাকে? বলতে বলতে বিবস্মান উঠে গিয়ে ফোন ধরল। কৃষ্ণার মা বলছেন, শরীর কেমন আছে বেবি? কাল বড্ড ক্লান্ত হয়েছিলে, এখন কেমন? ভালোই আছি, একটু বেশি ঘুমিয়েছি আজ। বিবস্মান সাড়া দিল। বেশি ঘুমিয়েছ? ভালোই তো। কাল যা গরম গেছে, আমি ভাবছিলাম বেবির আমার ঘুমই হবে না হয়তো। না, ঘুমিয়েছি খুব। বেশ, আসছো কটার সময়? এই 5টা নাগাদ। না বেবি, 4টের মধ্যেই চাই তোমায় আমার। লক্ষ্মী ছেলে, দেরি করো না কেমন। আচ্ছা, তাই যাব। ফোন ছেড়ে দিল বিবস্মান। ফিরে এসে চা খাওয়া শেষ করলো। তারপরে বেরিয়ে পড়ল রাস্তায়। ট্রামে উঠে একেবারে দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায় এসে নামল। দরকারটা যে কি তা ও নিজেই জানে না। এমন অনির্দেশ্যভাবে ট্রামে চাপার বিলাসিতা করার মতো বড়লোক সে নয়, কিন্তু কোথায় যেন কি ওকে বাইরে বার করেছে আজ। কিসের চাঞ্চল্য ও টের পাচ্ছে না। বারবার মনে হচ্ছে কতকগুলো মুখ, রায়খড়ি না কৃষ্ণা মুখ, না তাও না, এ মুখ আরও সুন্দর, আরও পূর্ণায়ত, আরও স্নেহনিবিড়। এ মুখ ওর, ওই কৃষ্ণার মা। মা উনি নিশ্চয়ই নন। উনি যে কে তা কেমন করে বোঝা যাবে? শুধবে কাকে বিবস্মান? উনি নিশ্চয়ই নিঃসন্তানা, স্নেহপরায়ণা, শিশুসঙ্গ প্রিয়াসিনী নারী। 50-এর মহামন্বন্তরের ভয়াবহ দৃশ্য এখনো দেখা যাচ্ছে। কেরানি বাবুরা সার বেঁধে চাল ডাল কিনছেন। ভিখারিগুলো এখনো ডাস্টবিন থেকে খাবার খুঁজে ফিরছে। হাড় সার ছেলে মেয়েগুলো মানুষের ছেলে বলে চেনা কষ্টকর। বিবস্মান এ রাস্তা সে রাস্তা ঘুরে দেখে বেড়াতে লাগলো। লঙ্গরখানা যাইবার পথ, লেখা দেখে তীর চিহ্ন ধরে গিয়ে একটা পার্কে পৌঁছালো। 2 আনা দিয়ে ওর খিচুড়ি কিনে আনছে, বসেও খাচ্ছে বহু লোক। খেতে কেমন? নিজের মনেই প্রশ্ন করল বিবস্মান। দেখবে নাকি খেয়ে? 2 আনার বেশি পয়সা তো রয়েছে, 8-10 আনাই আছে কাছে। বিবস্মান ঢুকে পড়ল, বসে গেল দারিদ্রের পাশে। এই তো ওর জায়গা,
এখানেই ওকে মানায় বেশ। সপাসপ কয়েক গ্লাস মুখে বলল বিবস্মান। বাইরে তাকিয়ে দেখলো 20-25টা ছেলে মেয়ে হ্যাংলার মতো তাকিয়ে রয়েছে, যারা খাচ্ছে তাদের দিকে। ওদের চোখে ভিক্ষার আবেদনের চেয়ে ক্ষুধার কর্কশতাই বেশি ফুটছে। আহা, কদিন যে ওরা খেতে পায়নি। বিবস্মান পাতার বাকি খিচুড়িটুকু তুলে ওদের দেবে নাকি? কি হবে এই এক গ্লাস খিচুড়িতে অতগুলো লোকের? বিবস্মান নিরস্ত হলো, খেতে লাগলো কোনো দিকে না চেয়ে। বিবস্মান আর কি দান করতে পারে? যারা বড় লোক, যাদের আছে, তারা তো করছেন দান। ওদের জন্য কোথাও বিনি পয়সায় খাবার দেওয়া হয় হয়তো, না হলে কি আর বেঁচে থাকতো এতদিন? বেরিয়ে পড়ল বিবস্মান। একটা দোকানে ঢুকে মিস্টার বোসের বাড়ি ফোন করে দিল। সে এক কলেজের বন্ধুর বাড়ি যাবে এবেলা, বিকেলে ফিরবে, তারপর কৃষ্ণাদের বাড়ি যাবে। কোনো কাজ কিন্তু নাই, শুধু রাস্তায় রাস্তায় ঘোরা, শুধু নিরন্ন পথচারী, ভিখিরি, নগ্নগাত্রা মেয়ে, উলঙ্গ শিশু, অতি বিলাসী 2-4 জন মেয়ে পুরুষ দেখে গোটা দিনটা কাটানো কষ্টকর। গোলদিঘির পাশে একটা বেঞ্চে বসলো বিবস্মান। বাবু, 2টি পয়সা। তাকিয়ে দেখলো শীর্ণ যৌবনা মেয়ে একটা, কোলে ছেলে না মেয়ে কি যেন। বসো, কোথায় বাড়ি তোমার? বাড়ি ওই দক্ষিণে বাবু, বানে সব ভেসে গেল বাবু, এখানে এসে বাবু সব গেল। এখানে এসে কি গেল আবার? সব বাবু সব, কিছু আর নাই বাবু। ভদ্রলোকের মেয়ে ছিলুম বাবু, এক বাবু, তোমারই মতন, ডেকে ঘরকে নিয়ে গেল বাবু। তারপর ও মাগে। তারপর? তারপর আর লাজের কথা কি বলবো বাবু, পয়সাও দিল না, নিল সর্বস্ব। কাঁদতে লাগলো মেয়েটা। বিবস্মান কেমন আনমনা হয়ে পড়েছে। মেয়েটা কোলেরটাকে চুপ করাতে করাতে বলল, দাও বাবু 2টি পয়সা, কাল থেকে খাই নাই। বিবস্মান একটা ডবল পয়সা দিয়ে বিদেয় করলো ওকে, কিন্তু ধারে পাশে কোথায় যে আরো সব ছিল ছেকে ধরলো এসে ওকে। বিপদ। উঠে পড়ল বিবস্মান। প্রকাণ্ড থামওয়ালা বাড়িটা দেখা যাচ্ছে, ইউনিভার্সিটি, যার সদর দরজা পেরোবার জন্য বিবস্মান আজ কলকাতায়। ওখানেই ঢুকে পড়বে নাকি? দরকারও ছিল একটা। বিবস্মান পালাবার জন্য ঢুকে গেল ইউনিভার্সিটির মধ্যে। টাকা 15টা রায়খড়ি নিশ্চয়ই এর মধ্যে পেয়ে গেছে। এত দুঃখ নিশ্চয়ই পেতে হবে না ওকে। 15টা টাকায় দিন 10-15 তো চলবেই। এর মধ্যে বিবস্মান টাকা নিয়ে নিশ্চয়ই গিয়ে পড়বে। কি চাই এখানে? অন্যমনস্ক বিবস্মানকে প্রশ্ন করলো একটি লোক। বিবস্মান দেখল মনের ভুলে সে এক অফিসারের ঘরে ঢুকে পড়েছে। লজ্জিত নমস্কার করে বলল, রেজিস্ট্রারের কাছে যেতে চাই, ওই দিকে, ওই ও কোণে। বলেই তিনি কাজে মনোনিবেশ করলেন। বিবস্মান আঙিনায় দাঁড়ালো গিয়ে, ছোট বাগানটা দেখতে লাগলো। ফুল, পাতাবাহার, পাম গাছ। না, রায়খড়ির মুখখানা খড়ির মতো শুকনো হয়ে গেছে। কদিন যে খায়নি কে জানে। টাকা কটা কি পেল না নাকি? কেন পাবে না? না পাবার তো কোনো কারণ নেই। নিশ্চয়ই পেয়েছে। ভাবনার কোনো দরকার নেই, একখানা চিঠি লিখে দেওয়া যাক। বিবস্মান পোস্ট অফিসে এসে একখানা পোস্টকার্ড কিনে লিখল, বিশেষ কারণেই আমি যেতে পারছি না রাই, 5-7 দিনের মধ্যে নিশ্চয়ই যাব। আশা করি ভালো আছো, ইতি তোমার বিবু। কিন্তু এই চিঠি তো ডাকে দেওয়া চলে না। গায়েন লোক রায়খড়ির নামে এই চিঠি দেখলে তাকে আর আস্ত ডাকবে না। বিবস্মান টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো কাঠখানা। ঠিক করলো কালই সে মিস্টার বোসের কাছে বিদায় নিয়ে চলে যাবে। কোনো রকম দুর্বলতাকে সে প্রশ্রয় দেবে না, কিছুতেই না। পরীক্ষা দেওয়া
না হয় না হোক। মিস্টার বোস হয়তো অসন্তুষ্ট হবেন। হন, বিবস্মান আর আটকে থাকতে পারছে না। কেমন আছে রাই কে জানে। বাবু, 4 দিন খাই নাই বাবু, একটি পয়সা দাও বাবু। ভিখারিটা কাঁদছে। কি করুণ কাতর কণ্ঠস্বর। চমকে উঠল বিবস্মান। হয়তো তার রায়খড়িও এমনি করে 4 দিন উপোস যাচ্ছে। বিবস্মান তাকে 14টা মাত্র পয়সা দিয়ে এসেছে। সে আজ কদিন হলো হিসেব করে দেখল বিবস্মান। ও, 14টা মাত্র পয়সা, এক বেলাও চলে না তাতে। রায়খড়ি? বিবস্মান আপন মনেই ডেকে উঠল। টং টং করে 2টো বেজে গেল টাওয়ারের বড় ঘড়িটায়। ফিরতে হবে এবার। আজকের মতো যা হোক করে কাটিয়ে কাল সকালেই বিবস্মান চলে যাবে। বড় রাস্তায় এসে ট্রাম ধরল বিবস্মান। মিস্টার বোসের বাড়ি পৌঁছালো 2:45। হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে বেরিয়ে পড়ল কৃষ্ণাদের বাড়ির দিকে। 4টে বেজে গেছে। গিয়ে হয়তো দেরি করার জন্য কথা শুনতে হবে। কিন্তু সে চিন্তার চেয়ে রায়খড়ির মুখটাই আরো বেশি করে চিন্তায় ফেলল ওকে। মিস্টার বোস বাড়ি থাকলে সে কাল যাবার কথাটা আজই জানিয়ে রাখত তাকে। ফিরে এসে জানাবে। ফটকের কাছে যেতেই দারোয়ান লম্বা সেলাম জানালো। বিবস্মান বাড়ির দিকে চেয়ে দেখতে গেলেও দোতলার বারান্দায় কৃষ্ণার মা দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি হাসি দিয়ে ওকে অভ্যর্থনা জানাচ্ছে। আরেকটু এগিয়ে যেতেই বলে উঠলেন, এসো বেবি। তরতর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন তিনি। বিবস্মানও বারান্দায় উঠল। এসো, ইউ আর 20 মিনিটস লেট মাই বয়। বলে পরম আদরে উনি বিবস্মানের পিঠে হাত রেখে সিঁড়ি দিয়ে আবার উঠতে লাগলেন। জানো আজ কি জন্যে তোমায় ডেকেছি? আগে না। আবার আগে বলে। সোজা বলবে না জানি না। আগে তাকে সব পাড়াগায়ের ঢং। তোমাকে তো হাই সোসাইটিতে মিশতে হবে বেবি। ওসব ছাড়ো, এসো ভেতরে। কি জন্যে উনি ডেকেছেন জানে না বিবস্মান, এবং উনিও সেটা না বলেই ওদিকে গেলেন। বিবস্মান একখানা সোফায় বসল। কৃষ্ণা কোথায়? থাকলে নিশ্চয়ই আসতো এখানে, কিংবা আছে হয়তো কোথাও। ওদিক থেকে ডাক এলো, এখানে এসো। উঠে বিবস্মান ভেতরের বারান্দায় গেল। সুন্দর ঝলমলে বারান্দা, নিচে ছোট্ট এক টুকরো ঘাসে ভরা জমি, চারিধারে মরশুমি ফুলের ফ্রেম ভরা ঘেরা। ওদিকে বাড়ির দেওয়ালের পরেই একটা চিলড্রেন্স পার্ক। ছেলে মেয়ে খেলা করছে সেখানে। বিবস্মান তাকিয়ে রইল। দেখি কৃষ্ণার মা বললেন, আমারও বড্ড ভালো লাগে বেবি। এখানে বসে আমি রোজ বিকেলে চা খাই আর দেখি ওদের খেলা। ওরা যেন পৃথিবীর আনন্দের পসরা, ওরা যেন ফুলের সেরা ফুল। বিবস্মান প্রশংসমান দৃষ্টিতে ওর দিকে চাইল, কিন্তু তিনি এসে বিবস্মানের পাশেই দাঁড়িয়ে বারান্দার রেলিং ধরে বললেন, ওদের দেখি আর কি ভাবি জানো বেবি? জানে না বিবস্মান। তাকালো ওর মুখের দিকে। উনি বিবস্মানের চিবুকে 2টি আঙুল ছুঁয়ে বললেন, ভাবি ওরা কেন এমনই থাকে না, ওরা কেন বড় হয়ে ওঠে? তাতে তো কিছু এসে যায় না, বললে বিবস্মান। ওদের জায়গায় আবার নতুনরা আসে, এই তো নিয়ম। পৃথিবীতে শিশু চিরদিনই থাকবে। এই পার্ক চিরকালই ওদের খেলায় রাঙা থাকবে। তা থাকবে, কিন্তু বেবি মাঝে মাঝে 2-1টি বিশেষ শিশুর উপর হয়তো কারোর বিশেষভাবে নজর পড়ে। সে বিশেষ শিশুটি যখন বড় হয়ে বুড়ো হয়ে যায়, তখন সেই বিশেষ ব্যক্তির মনটা কি আহত হয় না? বিবস্মান একটুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, কিন্তু সেটা ব্যক্তি বিশেষের ওপর ভালোবাসা। ঠিক শৈশবকে ভালোবাসা নয় তো সেটা। শিশুকে যে ভালোবাসে সে সব শিশুকেই ভালোবাসে। তুমি ছেলে মানুষ বেবি, বুঝবে না। ভালোবাসা ততক্ষণ ছড়িয়ে থাকে
যেমন ফুলকে ভালোবাসা, নদীকে ভালোবাসা, শৈশব বা যৌবনকে ভালোবাসা, ততক্ষণ সেটা মনকে অতৃপ্ত করে রাখে। কিন্তু যে মুহূর্তে সেই ভালোবাসা ব্যক্তিবিশেষের ওপর আরোপিত হয়, তখনই সে হয় সার্থক। ফুলকে ভালোবাসো, কিন্তু গোলাপ নামে বিশেষ ফুলটি তোমার অধিক প্রিয়। আবার আমার বাড়ির এই গোলাপটি তোমার অধিকতর প্রিয়। আমি যদি এই গোলাপটি তোমার বুকে পরিয়ে দিই, তবে সেটা অধিকতম প্রিয় হবে। বলতে বলতেই উনি একটি সুন্দর তাজা গোলাপ টব থেকে তুলে এনে বেবির বুক পকেটে পরিয়ে দিলেন। ওর ঠোঁটে তর্জনী আর মধ্যমা ছুঁয়ে নিজের ঠোঁটে ছোঁয়ালেন। হাত ধরে বললেন, এসো চা খাবে। ছেলে মেয়েগুলো খেলা করছে, চিৎকার করছে, হই হল্লা করছে, হাসছে, কাঁদছে, দু একটা বাচ্চা। বিবস্মান চা ঢেলে দিতে দিতে উনি বললেন, তোমায় আমি বড় হতে দেব না বিবস্মান, তুমি এমনি ছোট্ট বেবিটি থাকো। হাসল বিবস্মান। এমন অদ্ভুত কথা কেউ বলবে জানতো না সে। অনেকটা বেড়ে উঠেছ তুমি, আরও আগে আমার কাছে আসা উচিত ছিল তোমার। আপনারই যাওয়া উচিত ছিল নাকি? বিবস্মান হেসে বলল, হ্যাঁ ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার বেবি এতখানি বেড়ে উঠেছে। হাসলেন উনি। বিবস্মান খেতে খেতে ভাবছে, কৃষ্ণা কে? সে তো এখনো এলো না। জিজ্ঞাসা করবে কিনা ভাবছি, কিন্তু উনি নিজেই বলেন, কৃষ্ণা গেছে ওর এক বন্ধুর বিয়ে বাড়ি, ফিরবে সেই রাত্রে। উনি গেছেন দমদম। চলো তোমায় নিয়ে আমি একটু ঘুরে আসি। কোথায়? কোথায় আর, মার্কেটে। সেখান থেকে সিনেমা না হয়ে লেক, না হয় আরও কোথাও। বিবস্মান চুপ করে রইল। প্রচুর খাদ্য দেওয়া হয়েছে পাতে। আস্তে আস্তে খাচ্ছে বিবস্মান। ভাবছে, এত সে খাবে কি করে? কেন এত বেশি আয়োজন? ডাস্টবিনের মধ্যে খাবার খুঁজে ফেরা ভিখারিগুলো মনে পড়ল ওর। মনে পড়ল সেই একটি পয়সা বাবুর বলার করুণ আবেদন। কিন্তু এত সব ভেবে সময় নষ্ট করবার কি সময় আছে? উনি নিজের চা শেষ না করেই বিবস্মানের মুখে খাবার গুঁজে দিতে দিতে বললেন, স্বপ্ন দেখছো? না। হ্যাঁ, রাস্তায় রাস্তায় দেখলাম কি দারুণ অন্নাভাব, কি ভয়ঙ্কর দৃশ্য সব। ও, দেখেছো বুঝি? বুদ্ধ জরা দেখে ঘর ছেড়ে গিয়েছিলেন বেবি। ওসব দেখো না, ওর মধ্যে কিছু করবার নেই তোমার আমার। লঙ্গরখানার জন্য কিছু কিছু চাঁদা তা আমরা দিই। নিখিল ভারত নারী সমিতির আমি একজন মেম্বার। চাঁদা করে দুধ বিলোবার ব্যবস্থা হয়েছে। লেডি মুঞ্জির মতন মেয়ে এ কাজে হাত দিয়েছেন। কষ্ট অনেক হয়েছে, হচ্ছে, তবু যারা যাবার তারা গেল, উপায় নাই। দুঃখ হয়, কিন্তু কি করা যেতে পারে? আর একটু দেবো চা? না থাক। গাড়ি তৈরি ছিল। বিবস্মানকে নিচে গিয়ে বসতে বলে উনি কাপড়টা আর একবার বদলাবার জন্য ড্রেস রুমে ছুটলেন। কয়েক মিনিট পরেই এসে বললেন স্টিয়ারিংয়ে। বিবস্মান পাশেই বসেছে। গাড়ি চলতে লাগলো। ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো গাড়িখানা। নিউ মার্কেট। বিবস্মানের গায়ে লঘু ঠেলা দিয়ে উনি বললেন, চলো বেবি, নামতে হবে। বলেই উনি ভালো করে তাকালেন ওর মুখের দিকে। বিবস্মান যেন স্বপ্ন দেখছে। এমনি দেখাচ্ছে ওর ডাগর কালো চোখ, ওর গোপদাড়ি এখনো লোমের পর্যায়ে পড়ে। সেই গোপদাড়ি বুলগিলেট ব্লেডে ছাঁচা হয়েছে। মুখখানা কচি কোমল কিশলয়ের মতো দেখাচ্ছে। গোফের জায়গায় ছোট ছোট ঘামের বিন্দু। অকস্মাৎ উনি নিজের আঁচলটা টেনে বিবস্মানের মুখটি মুছে দিতে লাগলেন। রুমাল বের করলেন না। সিল্কের নরম শাড়ি ক্লান্ত হয়ে পড়েছে বেবি। দুটি হাত ওর ঘাড়ের পিছনে চালিয়ে দিয়ে অকস্মাৎ ভদ্রমহিলা বিবস্মানের লাল ঠোঁটের উপর আঙুল ছুঁয়ে নিজের ঠোঁটে ঠেকালেন। চলো ওঠো। বিবস্মান যেন ওর কোলের ছেলে, ওর স্নেহের সর্বশেষ অবলম্বন, ওর প্রাণের প্রস্ফুটিত গোলাপ। আরেকবার তাকালেন উনি চোখে চোখে।
বিবস্মান আস্তে আস্তে নামলো। ও যেন কাঁপছে একটু। হ্যান্ডব্যাগটা নিয়ে উনি নেমে পড়লেন। এসো এদিকে বলে ঠিক পাশে পাশে চলে ফুলের দোকানে উঠে এলেন। মেম সাহেব দেখলেই নিউ মার্কেটের দোকানদার, হিয়ার স্যার, হিয়ার ম্যাডাম, এই গোলাপ দেখুন স্যার, এই দেখুন ম্যাগনোলিয়া, এই দেখুন কসমস বলে চেঁচায়। এখানেও তার ব্যত্যয় ঘটল না। বিবস্মানের হাত ধরে উনি এগিয়ে চলেছেন। একটি দোকানে এসে থামলেন। বললেন, তৈরি? দিন। দোকানদার হেসে অভিবাদন জানিয়ে সুন্দর একটি বোকে দিল কাগজে জড়িয়ে। অর্ডার যে দেওয়া ছিল, বিবস্মান বুঝল সেটা। উনি আবার এগিয়ে চললেন। একটা জুয়েলারির দোকানে কিনলেন এক ছড়া পাথরের মালা। তারপর একটা মণিহারির দোকানে এসে কিনলেন একটি ভালো ফাউন্টেন পেন। পেনটার দাম পড়ল অত্যন্ত বেশি, প্রায় 3 গুণ। যুদ্ধের বাজার, কিন্তু উনি সেটার নিব পরীক্ষা করে কালি ভর্তি করে গুজে দিলেন বিবস্মানের পকেটে। আমার স্নেহের উপহার বেবি, না বলা চলবে না। বিবস্মান নীরব রহিল। ও যেন কলের পুতুল, যেদিকে ইচ্ছে ওকে চালানো যায়, ওকে দিয়ে যা ইচ্ছে করানো চলে। এসো। হাত ধরে ওকে টেনে এনে উনি গাড়িতে বসালেন। বুকের ভিতরের সিটে রেখে দিয়ে বিবস্মানকে নিয়ে বসলেন সামনের সিটে। অত্যন্ত ঘনিয়ে রইল বিবস্মান। সিনেমা যাবে বেবি? চলো না, এখানে এখনো 6টা বাজেনি। চলুন। বিবস্মান রূপ পুতুলের গলা থেকে উত্তর এলো। গাড়ি চলেছে। কোথায় চলেছে কে জানে। দুপাশে পথচারীর দল, ট্রাম, বাস, পুলিশ, দোকান পসরা, কিছু নজর পড়ছে না বিবস্মানের। অথচ সেবই নজর পড়ছে। গাড়ি এসে দাঁড়ালো উত্তর কলকাতার এক নামজাদা সিনেমা হাউসের সামনে। ফার্স্ট সেকেন্ডের ক্লাস ফুল, তবে বক্স আছে। উনি তাই কিনে বিবস্মানের হাত ধরে উঠে গেলেন ওপরে। গাড়ি পড়ে রইল উঠানে। শো তখনও আরম্ভ হয়নি। উনি বললেন, তোমায় ক্লান্ত যেন কেন দেখাচ্ছে বিবু? ভাবছো? কি ভাবছো? না, কিছু ভাবিনি। বসল বিবস্মান সেই ছোট্ট ঘরটুকুর মধ্যে গদি মোড়া চেয়ারে। তার পাশে বসে বললেন উনি, তুমি আজ রাস্তায় রাস্তায় খুব ঘুরেছ। বললে, পায়ে হেঁটে ঘুরেছ? হ্যাঁ। আচ্ছা আঙ্কেল তোমার বিবু? বাচ্চা বেবি আমার। হ্যান্ডব্যাগ থেকে ছোট্ট একটা শিশি বের করে রুমালে কয়েক ফোঁটা অডিকলন ঢেকে উনি বিবুর কপালে, চোখের ওপর, ভ্রুতে, রগে আস্তে আস্তে ঘষতে লাগলেন। সুন্দর ঠান্ডা দেহ মন জুড়ানো অডিকলন। চোখ বুঝে এলো বিবস্মানের। একটা একটা করে আলোগুলো নিভে যাচ্ছে। শো আরম্ভ হলো। যুদ্ধের ফিল্ম। মূল ছবি এখনো আরম্ভ হয়নি। ছবির নাম ডেঞ্জারাস জার্নি। 1 সেকেন্ড চোখ মেলে দেখে নিল বিবস্মান। তারপর ক্লান্তি ভরে আবার চোখ বুঝল। অন্ধকার বেশ জমাট অন্ধকার, ঠান্ডা নরম অন্ধকার। বাঁ হাতে বিবস্মানের ঘাড়ের ওপর রেখে ডান হাত দিয়ে উনি অডিকলন ঘষছেন ওর কপালে। ঘুম পাচ্ছে? শুধলেন বিবস্মান চুপ করে রইল। হয়তো ঘুমই পাচ্ছে। মাথাটা টেনে নিজের কাঁধের ওপর রাখলেন, কুসুম পেলে অংশের ওপর। অন্ধকার মাঝে মাঝে ছবির কোন দৃশ্যের জ্যোতিতে অন্ধকারটা ফিকে হয়ে আসছে একটু। আবার অন্ধকার। আর একটু কাছে টেনে নিলেন তিনি বিবস্মানের দেহটা। এবার ডান হাত দিয়ে ওকে ছোট ছেলের মতন করে ধরে বাঁ হাত দিয়ে কপালে আঙুল বুলিয়ে দিচ্ছেন। স্নেহময়ী নারী, বিকশিত বিশ্ব বাসনার মূর্তিমতী কায়া, মানব মনের শ্রেষ্ঠ কল্পনার শ্রেষ্ঠতম কাব্য। কিন্তু বিবস্মান কি অনুভব করছে কে জানে? ভালো লাগছে? বিবস্মানের হু বা না বলার অব্যক্ত আওয়াজটা ধরা গেল না। উনি নিশ্চিন্ত নির্ভয়ে দুটি হাত দিয়ে ওকে সবরে চেপে ধরে গুঞ্জন করে উঠলেন, বেবি বেবি, মাই ডার্লিং বেবি, মাই সুইট 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 বেবি।
বলার সঙ্গে সঙ্গে মসৃণ শব্দ, বেবির কপালে, গালে, ঠোঁটে স্নেহস্পর্শ দিলেন উনি। বিভূষণ মাথাটা তুলতে গেল। উনি আরো জোরে ওকে চেপে ধরতে ধরতে বললেন, ওহ নো 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 মাই বয়, নো। চুপটি করে শুয়ে থাকো, তুমি অসুস্থ। বিভূষণ চোখ মেরে চাইল ওর দিকে। অন্ধকার হলেও দেখা গেল উনি স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছেন বিভূষণের মুখের দিকে। দুটি চোখে ওর কত যে কথা, কত বেদনার ইতিহাস, কত যে কল্পনার রক্তাঞ্জন বিভূষণ বুঝে উঠতে পারছে না। চোখ বোঝো, দুষ্টু ছেলে, বোঝো। বিভুর মাথাটা ঘুরিয়ে কাত করে উনি ভালো করে ধরে রাখলেন কয়েক মিনিট। বিভু ওর বুকের দ্রুত স্পন্দনের মাধুর্য অনুভব করছে। তার বুকের স্পন্দন কিন্তু দ্রুততর। সময় চলেছে আপনার মনে। বিভুর নিঃশ্বাসের গরমে গাটা একটু ঘেমে উঠেছে। মাথাটি আস্তে কোলের দিকে নামিয়ে নিতে নিতে বললেন, তোমার নিঃশ্বাসে গাটা যে গরম হয়ে উঠল দুষ্টু ছেলে, কোলে শো। বিভূষণ মাথা তুলে উঠতে পারল না। উনি ধরে আছেন। ছবির পর্দায় আলোকোজ্জ্বল একটা দৃশ্য চলছে। তারই নীলাভ আলো এসে লাগলো সেখানে। বিভূষণ চোখ মেরে দেখছে সেই আধো অন্ধকারে। দেখো কিরকম ঘেমেছ। বিভূষণ সেই নীলা পড়া আঙুলটি ধরে তুলে উনি দেখলেন নিজের চোখের কাছে। বাঁ হাত দিয়ে ব্যাগ খুলে একটা ছোট শিশি বের করে দু ফোঁটা ফেলে দিলেন গায়ের ওপর। কস্তুরী গন্ধ। বিভূষণের হাতের কবজিতেও দিলেন 2 ফোঁটা। বিভূষণ তাকালো ওর মুখের দিকে। সর্বশরীরে একটা বিপুল রোমাঞ্চ তার। এই সুখ শিহরণের স্বাদও আগেই পেয়েছে রায়খড়ির কাছে। রায়খড়ি ওকে এই সুরামৃতের মাধুর্য পান করিয়েছে। ধন্যবাদ রায়খড়িকে। রায়খড়ির কথা কিন্তু ওর মনে পড়ল না একবারও। অস্পষ্ট নীলাভ আলোতে দেখল দুটি চোখ, অনায়াসে যাকে না মাতা ন কন্যা ন বধূ বলা যেতে পারে, চেয়ে আছে বিভূষণের দিকে। ঠোঁট দুটি স্ফুরিত হচ্ছে কি এক অব্যক্ত ভাষায়। প্রগাঢ় যৌবনা নারীর রক্তকমলের মতো মুখ। অসম্বৃত বিভূষণ অপরিসীম উন্মাদনায় থর থর করে কাঁপছে। সে কম্পনে সর্বাঙ্গ বিপর্যস্ত হয়ে গেল ওর। নিঃশব্দে হাসছেন উনি, মৃদু মিষ্টি হাসি। তৃপ্ত রূপসীর তরলিত কণ্ঠস্বর, দুষ্টু, মিষ্টি। বিভূষণ প্রত্যুত্তর দিল, কোথায় বিভূষণ? কে বিভূষণ? কোনখানে সেই লঙ্গরখানার খিচুড়ি খাওয়া বিভূষণ? কই রায়খড়ির সর্বস্ব বিভূষণ? নেই, সব মিথ্যে মায়া, মরীচিকা। সত্য শুধু নীলিমা আর বেবি, বেব আর নীলিমা। সত্য শুধু নারী আর পুরুষ, পুরুষ আর নারী। দুর্ভিক্ষ আছে, সুভিক্ষাও প্রচুর। দৈন্য আছে, প্রাচুর্যেরও অভাব নেই। মৃত্যু আছে, কিন্তু জন্মের হার তার চেয়ে বেশি। তাই আদমিভের স্রোত আজও বহমান। হাফ টাইম। আলোর আভা এসে রাঙিয়ে দিল নীলিমার মতো মুখখানি। প্রশস্ত পাতলা ঠোঁট দুটির লালিমায় প্যাশনের সুধা সঞ্চিত হয়ে রয়েছে। শুভ দাঁতের ওপর তার কণা ঝিলিক দিচ্ছে। কৃষ্ণা নাকি? না না, কৃষ্ণার চেয়ে ঢের বেশি সুন্দর, ঢের বেশি নয়নাভিরাম। নিটল যৌবনের নিবিড়তা ওর সর্বদেহে, নিখুঁত গঠনের কাঠিন্য ওর সমস্ত অবয়বে। না, কৃষ্ণার সঙ্গে তুলনা করা চলে না। শ্লথ বসনা নীলিমা সমৃতা হচ্ছে, চূর্ণ কুন্তল গুছিয়ে নিচ্ছে একবার। বিভূষণ দেখল, সোজা বাংলায় একে বলে চাম। হাসি পেল বিভূষণের। চাম কথাটা কিন্তু বাংলা নয়। ইনফ্যাচুয়েশন তাও না, মোহ। দূর চাই। বিরক্ত হয়ে উঠেছে বিভূষণ নিজের পরে। ঘাটটা কাত করে উনি ওর দিকে তাকিয়ে আর চোখে দেখে বললেন, চা খাবে? বিভূষণ জবাব দিল না। বয়কে ডাকলেন উনি চা দেবার জন্য। আস্তে চায়ে একটা চুমুক দিল বিভূষণ।
ওর হাতে নীল আর আংটিটা চিকচিক করছে। হাতখানা তুলে ধরে উনি বললেন, নীলাটি বড় চমৎকার, দেখি। খুলে নিয়ে নিজের আঙুলে পড়তে লাগলেন। সব আঙুলেই বড় হোল। হেসে বললেন, ক্রিকেট খেলা হাত, যা মোটা আর শক্ত আঙুল। আমার দুটো আঙুলও ওই আঙুলিতে ঢুকে যাবে, বুঝলে বেব? নাও। আবার পরিয়ে দিলেন ওর আঙুলে। চায়ের সরঞ্জাম ফিরিয়ে দিয়ে গেল বয়। আবার সেই অন্ধকার। ছবি চলতে লাগলো। আশ্চর্য, নীলার আংটিটা ওকে রায়খড়ির কথা মনে করিয়ে দিল না। মনে করিয়ে দিল ওই আংটির পাথরে ওর গায়ে যে ছোট্ট আঁচড়টা লেগেছে, তারই ব্যথার কথা আর আনন্দের কথা। শো চলছে। সারাটা দিন ভালোই আছে রায়খড়ি। ঘোষ 2-3 বার খবর নিয়ে গেছে। রাঙাকর্তা উমেশ কাকাও এসেছিলেন। গুপির মা সারাদিন রয়েছে ওর কাছে। বিশাখাও একবার বাড়ি গিয়েছিল মাত্র। গায়ের পিয়নটা ঘোষকে জিজ্ঞাসা করেছিল, রায় দিদিকে যখন জাতে তোলা হয়েছে তখন টাকা 15টা সে দেবে কিনা। ঘোষের ইচ্ছা রায় তার কাছ থেকে কিছু সাহায্য গ্রহণ করুক, তাই আজও টাকাটা ডেলিভারি দেওয়া হয়নি। শুধু জেনে নেওয়া হয়েছে কে টাকা পাঠিয়েছে। পীড়কের নাম শুনে ঘোষের গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল, কিন্তু ঘোষ সাবধানী হিসেবি, ওই তুচ্ছ ব্যাপারকে বড় করে চায় না আর। গণেশ 2-3 এসেছিল, কিন্তু প্রত্যেকবারই গুপির মাকে বসে থাকতে দেখে ফিরে গেছে। বিকেলের দিকে আবার এলো, এবারেও গুপির মা বসে, কিন্তু গণেশ আর মানল না। উঠোনে এসে বিশাখাকে প্রশ্ন করলো, ওষুধটার ফল কি শাখা? ভালোই। জ্বর আছে নাই গণেশদা? কি খেতে দিলি? শুকো খই, দুধ একটু, আর তোমার সেই নেবু, ডালিম, মিছরি। রায় নিয়েছে তাহলে গণেশের উপহার। ধন্য হলো গণেশ। আরও কাছে রায়ের বিছানার পাশে দাঁড়ালো। ঘুমোয়নি রায়খড়ি। হেসে বলল, বসো গণেশদা। বসি। কি খাবি রায়? কি খেতে ইচ্ছে করছে? স্নিগ্ধ চোখে চাইল রায়খড়ি ওর দিকে। পরিতৃপ্ত হয়ে যাচ্ছে গণেশের প্রাণটা। বললে, আমি 2-3 বার এসেছিলাম রায়, বাইরে থেকে খবর নিয়ে গেছি। ও, আমি মরবো না গণেশদা, ভাবনা কি তোমাদের? বসল রায় ওর ঘরের কোণে রাখা তোরঙ্গটায়। এখান থেকে রায়খড়ির মুখখানা গোটা দেখা যাচ্ছে। গণেশ চেয়ে চেয়ে দেখতে লাগলো। অপরাহ্ন সন্ধ্যার দিকে গড়িয়ে যাচ্ছে। গণেশ আসতে বলল, বিভু তো এলো না রায় আজও। কি করে তোকে রক্ষা করব? থামো, ওসব কথা যাক এখন, বলে ধমক দিয়ে উঠল বিশাখা। কিন্তু রায় হেসে বলল, তুমি আমাকে বিয়ে করলে কি আর রক্ষে করতে পারবে গণেশদা? পারবে না। ওই ঘোষ আর আমায় না খেয়ে ছাড়বে না। খাক, তোমরা সব দেখো বসে বসে গণেশদা। রায় চোখ বুঝল। গণেশ কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঘোষেরই গলা পাওয়া গেল বাইরে। ভেতরে ঢুকে বলল, গণেশ যে, কতক্ষণ? এই তো এলাম। রায়খড়ি ভালো আছে, আসুন। জ্বর নাই, ডাক্তারকে তো খবর দেওয়া উচিত। বেশ তো, যা না তুই যা। এই নে, একটা টাকা রাখ। হ্যাঁ, কিছু লেবু কিনে আনিস আর বেদনা, বুঝলি? এই নে, 2 টাকাই নিয়ে যা। হাত বাড়িয়ে টাকা 2 নিয়ে গণেশ বেরিয়ে গেল। রায় চোখ বুজে আছে। ঘোষর মাথার কাছে বসে স্নেহমাখা স্বরে বলল, বোকার এক শেষ। জারের দিনে রাত্রিবেলা গঙ্গা নাইতে হয়? ভাগ্যে খারাপ কিছু হয় নাই। রায়, বেশ ভালো এখন? খাবে কিছু? না, আজ মঙ্গল, কাল বুধ, পরশু বৃহস্পতিবার দিন আছে, বুঝলে? আর আমি তোমাকে এখানে ফেলে রাখবো না রাই, ওই দিনই চলো নিজের ঘরে তোমার। রাই উত্তর দিল, যেন তার নিজের ঘর থেকে সাদর আহ্বান এসেছে। ঘুষুর রুক্ষ চুলগুলি গুছিয়ে দিচ্ছে, আছড়ে দিচ্ছে আঙুল দিয়ে। ক্লান্ত পাখির মতোই বুকখানি ধীরে ধীরে উঠছে পড়ছে রায়খড়ির। ঘোষ মাথার বালিশটা ঠিক করে দিল। বিছানা উঠে গেল একটা ভাঙা দেওয়ালের আড়ালে।
চোখে যেন কি পড়ছে ওর। জল আসছে। লেপটা ভালো করে চাপিয়ে দিয়ে ঘোষ বলল, আমি আবার আসছি। দেখি তোমার রাঙা কর্তাকে। তুই বস শাখা, আমরা কেউ না এলে যাস না। ঘোষ আসতে বেরিয়ে গেল। 5টা ভিড়িসে একখানা ট্রেন আছে। যদি নামে বিবুদা। বিশাখা যেন আশান্বিত হয়ে উঠল আকস্মাৎ। মনটা ওর হঠাৎ প্রসন্ন হয়ে গেল। তাই ফিরে এলো রায়খড়ির কাছে। পায়ের দিকে বসে পায়ের পাতায় হাত বুলোতে বুলোতে বলল, আজ আর তোর জ্বর আসবে না সই। এমন গালমন্দ কেন দিচ্ছিস বিশাখা? জ্বরটা তোর কি এমন সত্তর? রায় হাসল। কেন তুই এমন সব বলছিস রায়? এই 5:30 ট্রেনে বিবুদা নিশ্চয়ই আসবে। দেখ তুই। টিক টিক টিক। কোথায় যেন কোন থেকে একটা টিকটিকি আওয়াজ করলো। সত্যি বলছো? বিশাখা উল্লাসে চেঁচিয়ে উঠল। হে মা শুভচন্নী, ভালো বলো মা। আঙুলের তুড়ি দিয়ে বিশাখা টিকটিকির কথাটা সমর্থন করলো। রাই হাসছে। বিশ্বাস করিস নে তুই? আচ্ছা মেয়ে কিন্তু। বিশাখা চটে উঠল। বিশ্বাস না করবার জো আছে? হাঁচি কাশি টিকটিকি, তাদের কাছে সত্যি শিখি। ঠাট্টা করছিস? আচ্ছা দেখ আমার কথা, বিবুদা এলে কিন্তু তক্ষুনি উঠে বসতে হবে। আসবে না লো, আসবে না। আর কি জন্য আসবে? আমার তো আর নাই কিছু সই। কি নিতে আসবে? কানায় কানায় কান্না ঘনালো রাইয়ের চোখে। রায়খড়ি পাশ ফিরে শুল। পশ্চিমের জানলার পথে এক ফালি রোদ এসে পড়েছে ওর মুখে। পাণ্ডুর গায়ের রং খড়ির মতো সারা দেখাচ্ছে। বেলা আর বেশি নাই। বিশাখা চুপটি করে কয়েক মিনিট বসেই রইল। একটা ভ্রমর থেকে গুনগুন করে এসে ঢুকলো জানলা দিয়ে। বাদ্যই বিশাখার কানের কাছে গুনগুনিয়ে উড়ে গেল। দেখ সই দেখ, ভোমরাও বলে গেল, আসছে বিবুদা। রায়খড়ি পাশ ফিরে শুনল না, তাকালেও না। নিঃশব্দে পড়ে রইল বিছানায়। বিশাখারও ক্লান্তি বোধ হচ্ছে এমন করে আসার কথা শোনাতে। রায়খড়ির পায়েও নিঃশব্দে হাত বুলিয়ে চলেছে। গুপির মা গেছে কাপড় কাচতে। বিশাখা রায়খড়ির দুর্ভাগ্যের কথাটাই ভাবছিল বসে বসে। শাখা। বাইরে কে ডাকলো। বিশাখা চেয়ে দেখলো পটল। কোনো কিছু একটা খবর আছে ভেবে বলল, কি? রাই ভালো আছে এখন? শোন, একটা কথা বলবো। ঘুমোচ্ছে না কি রাই? বিশাখা উঠে বাইরে এলো উঠানে। পটলের খুব কাছে দাঁড়িয়ে বলল, আস্তে আস্তে, গঞ্ছার সঙ্গে আজই রায়খড়ি বিয়ে দিয়ে ফেল, না হলে ঘোষকে রোখা যাবে না, বুঝলি? বিশাখা চুপ করে রইল। জানে রাই রাজি হবে না। পটল আবার বলল, তেমনই আসতে, কাল অধিবাস হবে, পরশু বিয়ে। রাঙাকর্তার সঙ্গে পরামর্শ করছে ঘোষ। পুরুত ঠাকুরকে খবর পাঠালো। জিনিসপত্র কেনাকাটা করতে সকালেই রাঙাকর্তা আর উমেশ কাকা ওপারে যাবে। তাছাড়া আরও কি করবে জানিস? কি? বিশাখা নিতান্ত নির্লিপ্তের মতোই করল প্রশ্নটা। গুপির মা তো থাকবেই, তাছাড়া রাঙাকর্তাও আজ এইখানে এলে শোবে, পাহারা দিবে। সুখ না, আমি তো থাকবই, বাবাকেও না হয় থাকতে বলবো। দূর, বুঝছিস না তুই? বিবুদা যদি হঠাৎ এসে পড়ে, কিছু কাণ্ডফাণ্ড বাধায়, তার জন্যেই এই পাহারা। আজকের রাত্রি আর কালকের রাত্রি, তারপরেই ব্যাস বিয়ে করে ফেলবে ঘোষ। বিয়ে তো করবেই। গণেশ তার কি সাধ্য আছে যে আটকাবে? তোমরাই বা কি করবে? কিছু উপায় নাই। বিশাখা ফিরে যাচ্ছে। পটলের হাতটা ধরে ফেলল ফের। শোন, গনসার সঙ্গে দিয়ে দে বিয়ে। ওপারে আমার মাসির ঘর চল, নৌকা করে নিয়ে যাই সইকে এখনই। সেখানে পুরুত ডেকে বিয়ে দিয়ে ফেলবো গনসার সঙ্গে আজই। সই রাজি হবে না গনসাদাকে বিয়ে করতে। তাহলে কি শম্ভু ঘোষকেই করবে বিয়ে? অনর্থক কেন বকছো তুমি? বিয়ে কি আর ইচ্ছে করেই করছে? আমার খোসামুদি করবার জন্য এইসব কতগুলো বাজে কথা বলতে এসেছো। যাও, ঘর যাও। বিরক্ত বিশাখা ফিরতে পা বাড়ালো। পটলের পায়ের কাছে বসে পড়ে বলল, রাগ করিস নে শাখা,
কি আমরা করতে পারি বল? তাই করতে রাজি আমরা। বল তুই। কিছু না, কিছু করতে হবে না, ছাড়ো। ওরে বাপ, এ যে রাধাকেষ্টর দেহপল্লব রে। বলতে বলতে হুঁকো হাতে রাঙাকর্তা প্রবেশ করল। সলজ্জ বিশাখা ছুটে ঘরে ঢুকল, আর পটল ঘাড় নামিয়ে দাঁড়িয়ে রইল উঠোনে। কেমন আছিস রায়খড়ি? বলে রাঙাকর্তা হুঁকো হাতে রায়খড়ির মাথার কাছে বসল গিয়ে। রায়খড়ি ভাবছিল, জ্বরটা আজ এখনো আসছে না কেন? জড়তালো ভুলে গেল নাকি? সবাই তো ভুলেছে, বিবস্মানও ভুলল, কিন্তু জমু কি ভুলে যাবে? রাঙাকর্তার কথা শুনেই বলল, না, আসে নাই। কে আসে নাই? রাঙাকর্তা ওর মাথায় হাত দিয়ে বলল, জ্বর। রায় জবাব দিতে যেতে চিত হয়ে শুল। চেয়ে দেখল রাঙাকর্তার পরিষ্কার কামানো মুখখানার দিকে। রাঙাকর্তা ওর বাঁ হাতের টেনে নিয়ে নাড়ি দেখছে। হাতের পাতায় আর নখের মেহেদি পাতার ছোপ লেগে আছে। কবে কে জানে? এতদিন শখ চেপেছিল রায়খড়ির মেহেদি পাতা রং দেবার, সেটা আজও রয়েছে। এই সেদিনও ছিল, যখন বিবস্মান ওই হাতখানা ধরে বারবার চুমু দিয়েছিল, আর রায়খড়ির সর্বাঙ্গে বিদ্যুৎ প্রবাহ বয়ে গিয়েছিল। কিন্তু আজও ওই রংটা আছে কেন? রায়খড়ির লজ্জা করতে লাগলো। হাতখানা টেনে নেবে নাকি? রাঙাকর্তা হুঁকোটা রেখে বেশ করে চেপে বসে রায়খড়ির হাতখানায় হাত বুলোতে লাগলো। কতই বা বয়স রাঙাকর্তার? ঘোষের যদি 40 হয় তো রাঙাকর্তার 50, ঘোষের 44 হলে ওর হবে গিয়ে 54। বেশি কি আর? রায়খড়ি মিটমিট করে তাকাচ্ছে আর ভাবছে, খাবে কিছু রায়মণি? প্রশ্ন করল রাঙাকর্তা। আদরের আর সীমা নাই আজ। কি খাবে? রায় নড়ে চড়ে রাঙাকর্তার কোলের দিকে আরও একটু এগিয়ে শুলো। কি খেতে চাও বলো? মুসুর ডালের বড়া করে দিতে বলবো, বেশ ঝাল ঝাল। রাঙাকর্তা ওর মাথাটা কোলেই টেনে নিয়ে হাত বুলোতে লাগলো। গরম লাগছে রায়খড়ির। ঘরটায় হাওয়া আসছে না। একটা মাত্র জানলা, তাও ছোট, সেকালের পুরনো বাড়িতে যেমন হয়ে থাকে। রাঙাকর্তা ওর সেমিজের গলার উপরের বোতামটা খুলে দিল। তালের পাখাটা দিয়ে হাওয়া করতে লাগলো। রায়খড়ি চোখ বুজে রয়েছে। রাঙাকর্তা বিশাখাকে বলল, যা তুই কাপড় চোপড় কেচে গা ধুয়ে আয়, আমি রয়েছি খানিকক্ষণ। আর তোর ঘোষজাটাকে বলে দিয়ে যা, মুসুর ডালের বড়া যেন গুপির মায়ের হাতে পাঠিয়ে দেয়। তৈরি করতে বলে এসেছি আমি, যা চটপট সেরে আয়। তোকেও দিচ্ছি গেথে পটলের সঙ্গে, ভাবিস না। রসিকতার কোনো উত্তর না দিয়ে বিশাখা সইয়ের মুখের কাছে মুখ এনে বলল, আমি আসছি ফিরে সই। রাই তাকালো মাত্র, কিছু বলতে যেন ওর কষ্ট হচ্ছে। বিশাখা চলে গেল। ঘরে রাই আর রাঙাকর্তা। আসন্ন সন্ধ্যার আবছা অন্ধকারে আনাজ কানাজ কেমন রহস্যময় হয়ে উঠেছে। অত জমি জায়গা তেজারতি বুঝলে রাই? রাঙাকর্তা বলছে ওর মাথায় হাত বুলোতে বুলোতে। নগদ টাকাও অনেক। সই তোর থাকবে, আমি তোর মঙ্গল করছি রাইমণি। তাছাড়া ঘোষ এখনো ভর জোয়ান। তুমি তো ঘোষের থেকে খুব বেশি বড় নাও রাঙাদা। তোমারও কেউ নাই ভাই, বিয়ে আমায় তুমি করলেই পারতে। রায়খড়ি আধুনি মিলত নয়নে হাসির ঝিলিক হানল। মাথাটা আরো ঠেলে দিল রাঙাকর্তার কোলের ওপর দিয়ে, বলল, ঘোষের যা গোঁফ, বাপ যেন বাঘ। হাসল রায়খড়ি। রাঙাকর্তার চোখে চোখ দিয়ে বলল, একটু হাওয়া করো রাঙাদা। যা গরম। হাওয়া করছে রাঙাকর্তা। রায়খড়ি পা দিয়ে লেপটা ছুঁড়ে ফেলে দিয়ে পা তোলে। আধো বিকশিত ওর তনু লাবণ্য জলের আওতায় আরো কমনীয় হয়ে উঠেছে। রাঙাদা, বড্ড যে গরম। রায়খড়ি উপুর হয়ে শুয়ে পড়ল ওর কোলের মধ্যে। ও যেন মরিয়া হয়ে উঠেছে। পৃথিবীর যে কোনো লোকে যা ইচ্ছে করুক আজ ওর দেহটা নিয়ে, ছিঁড়ে ছিঁড়ে খাক এই কুকুরগুলো ওর কচি কোমল মাংস। ও বেঁচে যাবে, বেঁচে যাবে। ও মরে গিয়েও বেঁচে যাবে। না, হাওয়া তুমি করছো না রাঙাদা। রায়খড়ি দুহাত বাড়িয়ে রাঙাকর্তাকে মিনতি জানাচ্ছে। সজরে পাখা চালাচ্ছে রাঙাকর্তা। যদিও সর্বাঙ্গ কাঁপছে তার কি এক অভাবনীয় অনুভূতিতে, কি এক
অচিন্তনীয় চিঙার আবেগে। ও মাগো, না, হচ্ছে না হাওয়া। রায়খড়ি উঠে বসতে গেল। ধরে ফেলল রাঙাকর্তা। অমন করো না রায়মণি, আমি করছি হাওয়া, শো শো। না না। রায় হাঁপাতে হাঁপাতে উঠে বসল সেমিজ গায়েই। ওর দেহকে ঢাকবার পক্ষে সেটা মোটেই যথেষ্ট নয়, কিন্তু গ্রাহ্য মাত্র করল না। উঠে ঘাট থেকে নেবে পড়ল। কুয়োতলায় এক বালতি জল তোলা রয়েছে। রায় বিদ্যুৎ বেগে গিয়ে হুড় হুড় করে মাথার গায়ে ঢেলে দিল সেই জলটা সমস্ত। রাঙাকর্তা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখল, তারপর ছুটে গিয়ে রায়কে জড়িয়ে ধরে ফেলল। করলে কি, করেছ কি রায়? কিন্তু ততক্ষণ রায়খড়ির জল ঢালা হয়ে গেছে। ওদিকে ঘোষ আর গুপির মা ঢুকলো। কি হলো? ঘোষের বিস্ময়ান্বিত চোখ গোল গোল হয়ে উঠেছে। রায় হেসে বলল, কিছু না, বড্ড গরম করছিল। রাঙাকর্তা মোটে হাওয়া করতে জানে না। ওরম অকেজো লোককে পাঠাও কেন তুমি আমার কাছে? কোনো কমমের নয়, দাও আর এক বালতি জল তুলে। ঘোষ দাঁড়িয়ে গেছে একেবারে। হলো কি মেয়েটার? কিন্তু রায় আবার বলল, দেবে না তুলে? আমি কুয়োতে এক্ষুনি ঝাঁপ দিতে পারি, দেখবে? সত্যিও ঝাঁপ দেবে নাকি? ঘোষ ছুটে গিয়ে রায়কে পাঁজা কলা করে তুলে নিল, ঘরে নিয়ে এলো। ছাড়ো ছাড়ো, সেমিজটা ছেড়ে দাও, ছেড়ে ফেলো। ছাড়ছি বাব্বা, তুমি যে দেখি ঘোড়ায় চড়ে এলে। থামো, জলটা গায়ে ভেজুক। দে গুপির মা, সেমিজ খুলে গা রগড়ে মুছে দে, ঘোষ বলল। এই নাও, আমি ছেড়ে ফেললাম। সত্যি রায়খড়ি পিছন ফিরে তার সেই ছেঁড়া কাপড়খানা দ্রুত হস্তে টেনে নিয়ে পরে ফেলল। ওর পশ্চাতের লাবণ্য, সম্মুখে স্নিগ্ধতা জলে ভিজে প্রখর হয়ে উঠেছে। দেখল ঘোষরা। তত্তর করে রায়মণির চণ্ডীমণ্ডপের দালানে এসে উঠল। মা গো মা, নুয়ে পড়ল ওর সর্বাঙ্গ সেই শূন্য বেদিটার ওপর। ঘোষ আর রাঙাকর্তা পরস্পর মুখ তাকাচ্ছে। কুপির মাই বলল, বড্ড তাড়াতাড়ি করছো আপনারা ঘুষমশাই, জ্বরটা একটু ভালো হোক, তবেই না হয় বিয়ের কথা বলতে হয়। ছি, কচি মেয়েটাকে মেরেই দিলে তোমরা বাবা। এই গুলুন নাকি ভদ্রলোকের কাজ? তুই থাম, ঘোষ ধমক দিল। তারপর বেদির কাছে গিয়ে রায়খড়িকে ডাক দিল, রায় ওঠো, আর কত পেন নাম করবে? ওঠো, এসো, খাও কিছু। ঘোষ ওকে তুলল। না, কিছুই হয়নি তো রায়ের। জ্বর নাই, গা বেশ ঠান্ডা, জল লেগে আরো ঠান্ডা হয়ে গেছে। ঘোষ ওকে ডান হাত ধরে পিঠখানা মুছে দিতে দিতে বলল, কোচা খুঁটে। রাঙাকর্তা দেখতে লাগলো চেয়ে চেয়ে। হঠাৎ বলে বসলো, বিয়ের আগুতে অমন করে ধরা তোর উচিত লয় ঘোষ। এখন বিয়ে না হতে পারে। না হতে পারে নাকি? না রাঙাকর্তা, বিয়ে তো হয়েই গেছে আমার, বলল রায়খড়ি। কিন্তু রাঙাকর্তার কথাটার ঘোষ হয়তো লজ্জিত হয়েছে, ছেড়ে দিল রায়খড়িকে। টলতে টলতে রায় চলল বিছানায়। দুটো কুকুরের ঝগড়াও দেখবে এবার শুয়ে শুয়ে। দুটো গুয়ার কুকুরের মারামারি দেখতে ওর বেশ লাগবে। কুপির মা এসে বলল, খাবে দিদি? হুম, নিয়ে আয়, কি এনেছিস? রাই খাবারের জন্য হাঁ করল। এই যে খাও। একটা ছোট্ট থালায় দিল মুসুর ডালের কয়েকটা বড়া, রুগীর পথ্যি। রাই টপাটপ খেয়ে ফেলল সব কটা। বাইরে ঘোষ তামাক টানছে, রাঙাকারটা রয়েছে ওইখানেই, কিন্তু কারোর মুখে কথা নাই, বেশ থমথম করছে উঠোন। বিশাখা ফিরে আসতেই ঘোষ বলল, তুই ওকে দেখ শাখা, তুই ছাড়া কেউ ওকে সামলাতে পারছে না। তোর বিয়েতে আমি একজোড়া মাকড়ি গড়িয়ে দেব, তুই আমার তো সই হলি এবার থেকে। বিশাখা কোনো উত্তর দিল না। ঘরে ঢুকতে যাচ্ছে, আমি তাহলে যাচ্ছি ভাই বলে ঘোষ হুঁকো হাতেই চলে গেল। রাঙাকর্তাকে হুঁকোটা দিল না একবার। আচ্ছা তো। রাঙাকর্তা তখনও দাঁড়িয়ে, ওর কামানো মুখের ফাঁকে কঠিন বনেদি দাঁতগুলো কেমন শব্দ করছে। সেকালের লোকের শক্ত দাঁত একটাও পড়েনি। বিশাখা ঘরে ঢুকে একবার তাকিয়েই বুঝতে পারলো কাণ্ডটা। রাগ করে বলল, তোর যা খুশি তাই করবি সই? মাত্তার আজকাল আর পরশু 7 দিন, তারপরেই তো যাচ্ছে চলে নিজের বাড়ি। রাই হেসে জবাব দিল। বিশাখা আরও রেগে বলল, যা তাই, আজই যা, ওইখানেই তুই জব্দ হবি। মিত্তির বংশ কখনো কারোর কাছে জব্দ হয়নি সই, দেখে নিস।
রাই শুক্লো মুখে গুজে। বিয়ে আমি বন্ধ করে দিচ্ছি রাই, ভাবিস না তুই। ঘোষের বাবার সাথে কি যে বিয়ে করে। রাঙাকর্তা বাইরে থেকে গর্জন করলো। 22 বছরের জোয়ান ছেলের মতোই শোনালো তার গড়া। বন্ধ করবই আমি, কিছু ভাবনা নাই। চলে গেল রাঙাকর্তা। ওর পায়ের শব্দ মিলিয়ে যেতে এই রাই চিৎ হয়ে শুয়ে ক্রমাগত হাসতে লাগলো। হাসি আর হাসি, কেবল হাসি। হেসে হোক কুটি কুটি হয়ে যাবে একেবারে। বিশাখা ভয় পেয়ে বলল, ও কি করছিস সই? কিসের অত হাসি? মরণের হাসি। মনন রে তুই মম শ্যাম সমান, মেঘ করুণ তুজ মেঘ জটা জুটো। গান ধরে দিল রায়খড়ি। বিবস্মানের দেওয়া বইয়ের গান, বিবস্মানের কাছে শেখা সুরের গান। কিন্তু ঠিক ঠিক মনে পড়ছে না শেষ গাইল। মৃত্যু আমৃত্যু করদান তুমি মম শ্যাম সমান। ঝরঝর করে জল পড়তে লাগলো বিশাখার দু চোখে। ওকে দু হাতে জড়িয়ে কান্না ভরা গলায় বলল, সই সই অমন করিস না সই। কিছু তো করি নাই সই, গান করছি। টানা চোখের বিদ্যুৎ হেনে বলল রায়খড়ি। কেন, গানটা ভালো নয়? আচ্ছা আর একটা শোন। মরণ যেদিন দিনের শেষে আসবে আমার দুয়ারে, সেদিন আমি কি ধন দেব উহারে। ভরা আমার পরাণখানি সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন। কত শরৎ বসন্ত রাত, কত সন্ধ্যা কতই প্রভাত। চুপ কর সই, চুপ কর। বিশাখা ওর মুখে হাত দিচ্ছে। মুখ সরিয়ে দিয়ে রাই গাইল। জীবন পাত্রে কত যে রস বারগে, কত ফলে কত ফুলে পরাণ আমার ভরি তুলে, দুঃখ সুখের আলো ছায়ার পরশে। হাঁফিয়ে উঠেছে রাই। ওহ মাগো বলে শুয়ে পড়ল বিশাখার কোলে। কিন্তু হাসছে রায়খড়ি। ওর জীবনে যেন কোথাও কোনো গ্লানি নাই, কোনো বেদনা নাই। একটু জিরিয়ে বলল, ভ্রমর এসে দিল সই, মনে নাই? শোন। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো। শুনছিস? বিশাখা জবর দিল ওর কথায়। গরম চা একটু খা সই, তোর পায়ে পড়ি, খা। ও মা, কই দে। রায়খড়ি আমার সঙ্গে চুমুক দিল চায়ের বাটিতে। বিশ্বের আনন্দ মাধুর্য ওকে যেন আজ ঘিরে রয়েছে। এমনই দেখাচ্ছে ওর ক্লান্ত তনুলতা। কিন্তু ও কাঁপছে। জ্বরটা আবার আসবে বোধ হয়। বিশাখা গামছা না থাকায় এক ফালি ন্যাংরা টেনে ভিটে চুলগুলো নিংড়ে মুছে দিতে লাগলো। কাঁথা দে সই, বড্ড জার লাগছে। চায়ের বাটি রেখে রায়খড়ি গুটিয়ে গেল বিছানায়। থর থর করে কাঁপছে। ধরে রাখতে পারছে না বিশাখা। নিজের সমস্ত শরীর দিয়ে ওকে জাপটে ধরল। কিরকম রয়েছে এখন শাখা? গণেশ ফিরে এসে প্রশ্ন করল। বিশাখা সজোরে রায়কে টিপে ধরল। ভালো না, জ্বর এলো বলে আরও জোরে টিপতে লাগলো। জ্বরটা তাহলে ম্যালেরিয়া? কি বলিস? ডাক্তার বললে ওই ওষুধটাই আজ চলবে। বিশাখা কোনো জবাব দিল না আর। ঘরের এক কোণে লেবু বেদানার ঠোঙাটা নামিয়ে গণেশ বাইরে উঠোনে এসে দাঁড়ালো। গুপির মাও ওইখানেই রয়েছে এক কোণায় বসে। গণেশ একটা বিড়ি ধরিয়ে টানতে টানতে বলল, এক্ষুনি জ্বর এলো নাকি? ওরা আসে নাই? ঘোষজাটা রাঙাকর্তা আসে নাই সব? এই তো গেল, আবার আসবে এখনই। বাছা খেয়ে আর বাঁচতে দিবে কি না ওরা? গুপির মা চোখ ছলছল জল করে এলো। কত খেয়েছে ওনার মা বাপের, কি দিল ওনার ছিল বাবার। আহা, রাজার ঘরের বিটি, ওহ আর কত সইতে পারে বল। গণেশ শুনে গেল কথাগুলো। থামলো একটু জ্বরটা। প্রশ্ন করলো বিশাখার উদ্দেশ্যে। না, তুমি এখন যাও গণেশদা, কথা বলতে ভালো লাগছে না আমার। যাই, খানিক বাদে আসবো। গণেশ বেরিয়ে গেল। রাই কাঁদছে, বিশাখা কাঁদছে। রাত্রি কিন্তু নিশ্চল নিথর।